সেদিন চিড়িয়াখানায় গেছিলাম আমাদের কলকাতা আলিপুর জুতে। আমি যাই, বছর একবার করে যাই। আমার এমনি ক্যাপটিভ অ্যানিমেলস ভালো না লাগলেও আমি এমনি দেখতে যাই, আমার ভাল লাগে। তো সেদিন গিয়ে যেটা বুঝলাম, আমাদের এই কলকাতার কিছু কিছু জায়গায় সারা শীতকাল জুড়েই কিছু পরিযায়ী পাখি আসে, মাইগ্রেটারি বার্ডস। রাজারহাটের কিছু জায়গায়, হাওড়ার কিছু জায়গায় আসে। তো সেরকম পার্টিকুলার কিছু শীতকালেই কিছু পরিযায়ী মানুষ আসে আলিপুর চিড়িয়াখানায়। আচ্ছা। আর এদের কিন্তু আপনি শুধুমাত্র চিড়িয়াখানাতে গেলেই দেখতে পাবেন। তা প্রত্যেক বছর অ্যানিমেলসদের সাথে সাথে আমি কিন্তু এদের দেখতেও যাই চিড়িয়াখানায়। बड़ा हरामी हो बेटा। তো আপনারা ভাবছেন কেন এদের পরিযায়ী মানুষ বললাম, তাই তো? পরিযায়ী পাখিরা আসে জেনারেলি সাইবেরিয়া, অস্ট্রেলিয়া এইসব জায়গা থেকে, এবং এদের কায়দা কানুনটা হয় একটু ভিন্ন রকমের। তা এই সব মানুষদের কথাবার্তা শুনলেও আপনার মনে হতে বাধ্য তারা পৃথিবীর বাইরের কোনো জায়গা থেকে এখানে এসছে। এই যেমন সেদিন আমি চিড়িয়াখানাতে গিয়ে একটু ম্যাকাওয়ের কেজের সামনে দাঁড়িয়েছি। কি অসম্ভব সুন্দর ওদের কালার কম্বিনেশন আর ওদের অ্যাক্টিভিটিস। মানে আমি তো প্রায় 10 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে শুধু ওদের খেলা দেখছি। হঠাৎ পাশ থেকে একজনকে বলে উঠলো, ওই দেখ বাবু, হাইব্রিড টিয়া পাখি। তো ব্যাস, আমি তো ঘুরে তাকাতে বাধ্য হলাম। ঘুরে তাকিয়ে দেখি ওই বছর 45-এর একজন ভদ্রলোক, গায়ে দুটো সোয়েটার, মাথায় হনুমান টুপি, গলায় মাফলার, আর কোলে তার ওই 3 বছর বয়সী একটা ছেলে, যার গায়ে একটা পাতলা গেঞ্জি, মাথায় তারও হনুমান টুপি, এবং নিচে অনলি হাগিস, আর কিচ্ছু নেই। তো তিনি এইভাবে তার ছেলেকে পাখি চেনাচ্ছেন। তো তার মেয়ে তার হাত ধরে নিচেই দাঁড়িয়েছিল। সে নাক খুঁড়তে খুঁড়তে জিজ্ঞেস করলো যে, বাবা, হাইব্রিড মানে কি? তা ভদ্রলোক তখন উত্তর দিলেন যে, যে সমস্ত টিয়া পাখি ছোটোবেলা থেকে খুব জেদি হয়, তাদেরকে ওরকম পেছনে ইঞ্জেকশন দিয়ে এইভাবে বড় করে দেওয়া হয়। তো তখন মেয়েটি বললো যে, বাবা, ইঞ্জেকশন দিলে তো পাখিরা ব্যথা পাবে। তো তখন ওনার জেঠু বা মামা কেউ একজন ছিল ওই ভদ্রলোকের মতোই, ওর পাশেই দাঁড়িয়েছিল। তা তিনি তখন ওই মেয়েটিকে বোঝালেন যে, না, সব ক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে বেলুন যেভাবে ফোলানো হয় সেইভাবেও পাখিদের পেছনে হাওয়া দিয়ে ওইভাবে বড় করে দেওয়া যায়। তো তখন আপনি চাইলেও আর ম্যাকাওদের দিকে তাকাতে পারবেন না। তখন আপনার এটাই মনে হবে যে ওরা তো খাঁচাতেই আছে, থাকবেও, আগে এদের দেখে নি। Here I come. Oh, here I come. Oh. তো তারপর দেখবেন চিড়িয়াখানার ভেতরে কিছু দোকান থাকে, ওই চিপস, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত কিছু বিক্রি টিক্রি হয় যেগুলো থাকে। তো ওখানে একটা বাবা মা তার 5 বছরের ছোট ছেলেকে নিয়ে যাচ্ছে। তা ছেলেটা হঠাৎ দোকানে দেখেছে ওই কোল্ড কফি বা লস্যির যে কাচের বোতলগুলো হয়, ওইগুলো দেখে বেশ ভালো লেগেছে। এবার বলছে ওটা খাবে, ও কিনে দিতে হবে, বায়না করছে। তা বাবা মা অনেক রকমভাবেই বোঝাচ্ছে যে, বাবু, ওটা খায় না, ওটা ঠান্ডা লেগে যাবে তোমার, এখন সর্দি কাশি শীতকাল। তো যাই হোক, বাচ্চাটা কিছুতেই বুঝছে না, চেল্লামিল্লি করছে, কাঁদছে। তা দেখলাম আমি দোকানি ভদ্রলোক নিজে বাচ্চাটিকে বললেন যে, না বাবু, এটা খেও না, এটা বাঘের দুধ, এটা যদি তুমি খাও তাহলে তোমার বড় বড় দাঁত, নোক এগুলো চলে আসবে, তখন তোমাকে আর স্কুলে নেবে না, স্কুল থেকে তাড়িয়ে দেবে। তা বাচ্চাটা দেখলো একজন অপরিচিত ভদ্রলোক ওকে এভাবে বলছে, বাবা মা তো বলছে না, তখন সে বুঝলো যে হয়তো উনি কি সত্যিই বলছেন। তো দেখলাম বাচ্চাটা ঝামেলা করলো না, বাবা মার সাথে অন্যদিকে চলে গেল। তো যাই হোক, আরেকটু এগিয়েছি, তারপর দেখি লাভ বার্ডস, যেটা আমাদের এখানে খুব কমন পাখি, দেখবেন অনেকে পোষে। তো সেই লাভ বার্ডসের খাঁচার সামনে আমি গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। বেশ সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো ওরা রেখেছে অ্যাকচুয়ালি, তো ভালো লাগছিলো আমার দেখতে। খানিকক্ষণ দেখলাম। তা পাশ থেকে দেখি আবার হঠাৎ একজন ভদ্রলোক বলে উঠলেন যে, ওই দেখ বাবান, এটা নাটা টিয়া। সেই নাটা টিয়া কথাটা কি, আমি আবার ভুরুকুচকে ওই দিকে তাকালাম। দেখি আবার এক পরিযায়ী ভদ্রলোকের ফ্যামিলি তার ছেলে মেয়েকে নিয়ে এসে পাখি চেনাচ্ছে। তা দেখবেন কিছু পরিযায়ী পাখি কলকাতায় এসে এখানে থাকতে থাকতে এখানকার পাখিদের জীবনচক্রের সাথে অভ্যস্ত হয়ে যায়। তা হয়তো সেই বাচ্চা ছেলেটিও সেরকম কিছু ভেবে বাবাটিকে বলল যে, না বাবা, এখানে তো ইংলিশে লেখা আছে লিলিয়ান্স লাভ বার্ড কথাটা। তা আমি ভাবলাম, বাহ, বেশ ভালো, ছেলেটি তো অ্যাটলিস্ট বাবাকে বলছে। কিন্তু বাবা তো বাবাই হয়, সে ছেলের থেকেও বেশি কনফিডেন্ট দেখিয়ে বলল যে, হ্যাঁ, বামনটিয়া বা নাটাটিয়ার ইংরেজি কথাই হলো ওইটা, আর বাঙালির ছেলে বাংলায় পাখি চেনে, অত ইংরেজি কিসের, বলে দেখলাম তাকে বকতে বকতে ওইদিকে নিয়ে চলে গেল। মানে আলাদাই। আর এই ধরনের মানুষগুলোর সব থেকে বেশি ভিড় থাকে ক্রোকোডাইল এনক্লোজারের সামনে। তা সেদিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি একজন আরেকজনকে বলছে, আর বলবেন না দাদা, পুরো স্ক্যাম চলছে আমাদের সাথে। পাক্কা 30 মিনিট ধরে দাঁড়িয়ে ফ্যামিলি নিয়ে, এক ফোঁটা নড়ছে না, সব মাটির কুমির এগুলো। তাহলে আপনি বলুন, 30 মিনিট একভাবে চুপ করে থাকা যায়? যদি জ্যান্ত হতো তাহলে তো একবার গা হাত পা তো চুলকাতো। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আর এই পুরো এরিয়ার মধ্যে কোনো একটা কুমির যদি একটুখানির জন্য কখনো নড়ে ওঠে, ব্যাস, প্যান্ডেলের দড়ি তুললে যেরকম ঠেলাঠেলিটা হয়, পুরো ক্রাউডটা ঠেলতে ঠেলতে চলে যাবে ওইদিকে। এবং ওদিকে গিয়েও আমি শুনলাম কিছু কিছু মানুষ বলছে যে এই একটাই আসল, বাকি সব কটা নকল, আমাদের এইভাবেই বোকা বানাচ্ছে। আরেকজনের দাবি তো আলাদাই। এক কাকু তার বউকে বলছে, ওই দেখ ওখানে কি লেখা আছে, আমরা কুমিরের দিকে যেন কোনো পাথর না ছুঁড়ি, আমরা পাথর ছুঁড়লেই তো ওগুলো মাটির বুঝতে পারবে, ওগুলো ভেঙে যাবে আর ওরা ধরা পড়ে যাবে, আমাদের বোকা পেয়েছে।
আর একটা কাকু বলছে দেখছি, বল্টু তোর মোজাটা খুলে একবার ওইদিকে ছুঁড়ে মারতো, ওই গন্ধে ভূতও পালায়, যদি প্রাণ থাকে এরা এতে নড়বেই। कौन है ये लोग? আর এগুলো ছাড়া এক ধরনের গোষ্ঠী আছেই যারা দেখবেন এদের খাঁচার সামনে গিয়ে ঘেউ ঘেউ, হাম্বা, হুসুস, ধূপধাপ এইসব আওয়াজ করবেই। এরাই বেসিক্যালি ফুটবলে ক্ষেপের মাঠে কোনো নাইজেরিয়ান দেখলে হুপ হুপ করে চেঁচায়। আর এদের এরকম আল ফাল বকে চলা নামগুলোর মাঝে যদি কোনো একটা সময় কোনো একটা কুমির একটু নড়ে উঠলো, ব্যাস, যে ডাকটায় সাড়া পেল পুরো ক্রাউড সেই নামটা জেনে নেবে, জেনে নিয়ে পুরো চিড়িয়াখানার সমস্ত অ্যানিমেলদের খাঁচার সামনে গিয়ে ঠিক সেই নামটা বলেই ডাকবে। বাঘ, সিংহ, হরিণ, সজারু সমস্ত প্রাণী ওই পার্টিকুলার নামটা শুনলেই সাড়া দেবে, নড়াচড়া করবে। সেদিন তো আমি টিকিট কেটে ঢোকবার সময় দেখে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে যে দাদা আজকে রেসপন্স কোড কী? সে আবার ওকে উত্তরও দিল, বলছে পুটু। মানে পুটু শুনলেই সবাই তাকাচ্ছে সবার দিকে। বাঁদর থেকে বাদুর সবার খাঁচার সামনে এরা সকাল থেকে বিকেল অবধি পুটু পুটু করবে। আর যখনই ক্ষুধার্ত হয়ে পড়বে তখনই কোথাও একটু বসে চিকেন ভর্তা লুচি খেয়ে আবার নতুন উদ্যমে লেগে পড়বে। সেদিন তো দেখলাম একটা পরিবার ব্যাগ থেকে সসপ্যান বার করছে, আমি জানি না কী জন্য বার করছে। আবার সেদিনকে দেখছি যে বাঘের খাঁচার সামনেই একটা পরিবার বসে 17 ইঞ্চি পেতে সুন্দর করে ভাত দিয়ে মাটন কষা খাচ্ছে। বাঘ ওটা দেখে ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে, বলছে এত ভালো পিস তো আমিও পাই না। कहाँ से आते हैं? আর একটু এগোতেই দেখি একটা কাকু কাজুর বরফি নিয়ে হায়নার খাঁচার সামনে ছুড়ে দিল। আরে কাকু, ওটা হায় না, ওরাও সব খায় না। কচ্ছপ ঘাস খাচ্ছে দেখে এক জেঠিমা দেখলাম কচ্ছপের দিকে এক গাছা পুঁই শাক ছুঁড়ে মারলো। সে শুকে কচ্ছপ সেই যে খোলসের মধ্যে ঢুকলো, আগামী 3 দিন তো আরও ওখান থেকে বেরোবে বলে আমার মনে হচ্ছে না। সাপের খাঁচার সামনে কিছু মানুষ দাঁড়িয়ে দেখি মোবাইলে নাগিন নাগিন চালিয়ে দিয়েছে, সাপ যেন ওতে বেরিয়ে নাচবে। গোসাপ দেখে দেখি কিছু মানুষ বলছে যে এগুলোই আসল কুমির, এরা কিছু জানে না বলে সাপের সাথে রেখে দিয়েছে, যাওয়ার সময় একবার বলে যেতে হবে ওগুলো সব মাটিরই ছিল। शाबाश बेटा। আর এই চিড়িয়াখানায় সবথেকে বেশি ভালো অ্যাক্টিভিটিসটা হয় শিম্পাঞ্জি এনক্লোজারটার সামনে। একটা বহু পরিচিত শিম্পাঞ্জি আছে যার নাম বাবু, প্রচুর মানুষ ভিড় করে রোজের খেলা দেখবার জন্য। তো যেদিন বাবুর মুড থাকে না খেলা দেখানোর, সেদিন বাবু বাইরে এসে চুপচাপ বসে মানুষের খেলা দেখে। কিছু মানুষ তো বাবুকে কনভিন্স করার জন্য বাবুর থেকে ভালো পারফরমেন্স দিয়ে দেয়। বাবু বেসিক্যালি চুপচাপ বসে দেখে ওদের কারবার, অনেক কিছু শেখে, কীভাবে খেলা দেখাতে হয় না হয়। মানে মোটামুটি ওর দিন হয়ে যায় ওই দিন যেদিন মানুষরা খেলা দেখায়। তো সেদিন কানে এলো একটা বাচ্চা হিপোপটেমাসের খাঁচার সামনে দাঁড়িয়ে বাবাকে বলছে, বাবা তুমি রেগে গেলে মাকে এটা বলো না। আমি সাথে সাথে ঘুরে দেখি মা দাঁত কিরমির করতে করতে ব্যাগের মধ্যে কি একটা খুঁজছে। এরা কিন্তু পরিযায়ী মানুষ না, এরা সাধারণ মানুষ। সব থেকে লেটেস্ট বাঘের খাঁচার সামনে গিয়ে দেখি একজন বলছে, এই চিঙ্কু চিঙ্কু ওঠ, দেখ তোর ভাই এসছে, উঠে পড়। এসব শুনে বাঘটা যে কেন নিজের চিঙ্কুটাগুলোর দিকে ছুঁড়ে মারলো না, আমি তো সেটাই ভাবছিলাম। একজন তো আবার ভিডিও কল করে বলছে যে এই ফোনটা একবার পটাকে দে তো। আমি ভেবেছি পটা হয়তো বাড়ির কোনো বাচ্চা ছেলে শরীর খারাপ বলে চিড়িয়াখানায় আসতে পারেনি, বাড়ির লোক ভিডিও কলে তাকে বাঘ দেখাবে। ভিডিও কলে দেখছি একটা বেড়ালের মুখ, মানে বাড়ির পোষা হুলো বেড়াল হয়তো। তিনি আবার বলছেন যে পটা মাসির সাথে দেখা করে নাও, জিজ্ঞেস করো কেমন আছে। বাঘ কিন্তু পোঁদ উল্টে ঘুমোচ্ছে, আর পটাও এদিকে গা চাটছে আর মনে মনে মালিককে খিস্তে দিচ্ছে। কাকু এদিকে আলাদাই বকে চলেছে। তো যাই হোক, বিকেলে আমি বেরিয়ে আসবো বলে বেরোতে যাচ্ছি, তা তখন দেখি এক্সিট গেটের কাছাকাছি সেই যে বাচ্চা ছেলেটা যাকে কোল্ড কফি দেওয়া হলো না, দোকানিটা বুঝিয়ে পাঠিয়ে দিল, সে দেখি বাবা মার সামনে বসে বিশাল কাঁদছে, রাস্তার মধ্যে হাত পা ছড়িয়ে কাঁদছে। তো আমার বেশ ইন্টারেস্টিং ব্যাপার লাগলো, আমি ওই জন্য একটু এগিয়ে গেলাম যে কেন কাঁদছে, এটা জানবো বলেই এগিয়ে গেছি আমি। আমাকে আর জিজ্ঞেস করতে হলো না কি হয়েছে, আমি জিজ্ঞেস করতে যাব সেই সময় দেখি সেই যে ম্যাকাও রিসার্চার কাকু ফ্যামিলিটা যার সাথে আমার সকালে দেখা হয়েছিল, তারাও বেরোবে বলে বেরোচ্ছে। তা বাচ্চাটিকে কাঁদতে দেখে তিনিই বাবাকে জিজ্ঞেস করলেন যে ও কাঁদছে কেন। তো যাই হোক, তখন বাচ্চাটির বাবাই বললো ওই ভদ্রলোককে যে আর বলবেন না দাদা, বাঘের খাঁচার পাশ দিয়ে আসছিলাম, তা তখন দেখি ওর বাঘের একটা বাচ্চা তার মায়ের দুধ খাচ্ছে। তা আমার বউ ওকে বলেছে যে বাঘের দুধ খেলে এরকম গায়ে খুব শক্তি পাওয়া যায়, বাবার মতো বডি বিল্ডার হওয়া যায়। তা তার এখন বক্তব্য হচ্ছে সকালবেলা কোনো এক কাকু বলেছিল যে তার দোকানে বাঘের দুধ পাওয়া যায়। তো এখন বাচ্চাটিকে সেই দোকানি কাকুটার কাছে নিয়ে যেতে হবে যার কাছে বাঘের দুধ বিক্রি হয় বলে সকালে সে শুনে এসেছিল, এবং সেটা কিনে না দিলে সে কিছুতেই বাড়ি যাবে না। দেখলাম সেই বাচ্চাটাকে সেই দোকানটার দিকে নিয়ে গেল, আর আমিও একটা ওই দোকানি কাকুর উদ্দেশ্যে সেলুট করে ওখান থেকে বেরিয়ে পড়লাম।